এখন আমরা দুই বোন এক লগে থাকবো। কিছুই কম লাগবো না, খালি মিনার লাগে আমার বিয়াটা দিয়ে দেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ধনী গরিবের লড়াইয়ে টান টান উত্তেজনামূলক পর্ব চলে যাচ্ছে। তো কারা কারা প্রত্যেকটা এপিসোড দেখেছেন আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দেন। এই পর্বের শুরুতে দেখা যায় সুলতানা যে পালিয়ে গেছে সেটা সবাই জেনে যায়। তখন মোড়ল বাড়ির সবাই একসাথে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে। তখন হঠাৎই সুরজ বলতে থাকে সুলতানাকে মাস্টারমশাই পালিয়ে যেতে সাহায্য করেছে, ও আমাদের বাড়িতে খেয়ে আমাদেরই সর্বনাশ করলো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর দেখা যায় বড় মোড়ল তার চেলাপেলা নিয়ে অনেক পরিকল্পনা করতে থাকে কিভাবে মোড়ল বাড়ির অন্যদেরকে ক্ষতি করবে। এদিকে দেখা যায় সুলতানা, লতিফ এবং তারা সবাই কাজী অফিসে হাজির হয়। কাজী অফিসে তাদের বিয়ে পড়ানো হয়, কিন্তু প্রথমে কাজী রাজি হচ্ছিল না, সে বিয়ে পড়াবে না। যেহেতু মোড়ল বাড়ির মেয়ে, তার সমস্যা হতে পারে, এই ভয়ে সে বিয়ে পড়াবে না প্রথমে বলে দেয়। তারপর রিমা বলে, আমি মোড়ল বাড়ির ছোট মেয়ে, আমি সাক্ষী দিচ্ছি, আপনার কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় আমি দেখে নিব, আপনি বিয়ে পড়ান। তো বন্ধুরা, আগামী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান, তোরে যদি না পাই আমি দিব আমার প্রাণ। শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত, কেমন করে তোরে ছাড়া থাকি দিন রাত। এক মুঠো স্বপ্ন দিলাম নিজের মতো গড়ে নিও, এক মুঠো ভালোবাসা দিলাম যত্ন করে রেখো। এক মুঠো কষ্ট দিলাম বেদনায় নীল হয়ে যেতে দিও, এক ফোঁটা বৃষ্টি দিলাম মনটাকে ভিজিয়ে নিও। এক মুঠো রং দিলাম পৃথিবীটাকে সাজিয়ে নিও, এক মুঠো বাতাস দিলাম দীর্ঘ শ্বাস নিও। এক মুঠো রংধনু দিলাম মনটাকে রাঙিয়ে নিও। অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়। মাঝে মাঝে ফোন করলে সম্পর্কটা মিষ্টি হয়। যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দুষ্টু এই মন চাই আরও বেশি পেতে। কি জানি তোমার মধ্যে কি আছে, কেন যে এ মন চাই তোমাকে আরও বেশি করে কাছে পেতে। আমি যদি রাবার হতাম তোমার জীবনের সব কষ্টগুলো মুছে দিতাম। ডট। আর যদি পেন্সিল হতাম তোমার জীবনের সুখগুলো সুন্দরভাবে লিখে দিতাম। ভুল তোমার ছিল, তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুণ মিষ্টি, কি অপরূপ সৃষ্টি দেয় জড়িয়ে দৃষ্টি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধ হয়, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে জানু তোমার জন্য। চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে, মন চায় হারিয়ে যাই কোনো এক দূর অজানায়, যেখানে আকাশ মিশে হবে একাকার, আর তুমি রাজকুমারী হবে শুধু আমার। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই। আবার যদি বৃষ্টি নামে আমিই তোমার প্রথম হব, লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে রব। মন বলে কিছু কথা, হৃদয় আছে গাথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক ব্যথা। যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা। আমি এখন বড্ড এক, আমার স্বপ্ন জলধারায় তুমি, রিমঝিম সুরে ঝরা বৃষ্টি। আমার হৃদয় ক্যানভাস জুড়ে তুমি আমারই অপূর্ব সৃষ্টি। এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়, তেমনি এক চিমটি ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাঁটি হয়। ডট ডট বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো। ডট। স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা। ডট বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে, মন চায় হারিয়ে যাই কোনো এক দূর অজানায়, যেখানে আকাশ মিশে হবে একাকার, আর তুমি রাজকুমারী হবে শুধু আমার। বিস্ময়সূচক চিহ্ন। ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালোবাসি। চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
হৃদয় জুড়ে আছো তুমি, সারা জীবন থেকো, আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখ। বিস্ময়সূচক চিহ্ন, তোমায় ছেড়ে যাব না তো আমি খুব দূরে, ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে। বিস্ময়সূচক চিহ্ন, ফোন করতে পারি না নাম্বার নাই বলে, খবর নিতে পারি না সময় নাই বলে, দাওয়াত দিতে পারি না বেশি খাও বলে, শুধু SMS করি ভালোবাসি বলে। তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালোবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালোবাসতে চাই। খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে। ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে। হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে। কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালোবাসি বলে। আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মরে যাব, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমই, একদিন তো যাব মরে। বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে। ভালোবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভূতি, যা কেবল শুধুমাত্র ভালোবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়। একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য। পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারই থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারই থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারই থাক, পারলে একটু জায়গা দিও। বাসর ঘরে আমি রুমে ঢুকতেই দেখি বউ আমার পুলিশের পোশাক পরে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখেই আমার কাছে এসে সালাম করল। আমি কিছু বললাম না। তুমি হয়তো আজকে আমার গায়ে পুলিশের পোশাক দেখে অবাক হয়েছ তাই না, শিফা? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আসলে আজকে আমার জরুরি থানায় যেতে হবে, আমাদের এখানে একজন খুন হয়েছে, আমাকে ওই বিষয়ে তদন্ত করতে হবে। শিফা, তুমি তো এখন ছুটিতে আছো। আমি ছুটিতে আছি তো কি হয়েছে, আমাদের এখানে খুন হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? শিফা, তোমাকে আমি এমনিতেই চাকরি করতে মানা করেছি, তারপরও আমি। আরে এখন এত কথা বলার সময় নেই আমার কাছে আমার দায়িত্ব সবার উপরে বলেই চলে গেল। শিফা, আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ওর কাছে আমার উপরেও ওর ডিউটি। এটাই কি ওর ভালোবাসা? মেয়েদের মন তো বলা যায় না। ওকে চাকরি করতে মানা করেছিলাম, ও বলেছে বিয়ের পর ছেড়ে দিবে, কিন্তু এখন সে বাসর রাতেও তার ডিউটির জন্য বের হয়েছে। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নেই, আমি অভ্র আহমেদ লিমন। বাবা মায়ের তৃতীয় সন্তান, বড় দুইটা ভাই আছে, দুইজনই বিবাহিত। বড় ভাইয়ের একটা ছেলেও আছে, নাম মাফি, 4 বছর বয়স। আমি পড়াশোনা শেষ করেছি। বাবা বিজনেসম্যান। আর শিফা সম্পর্কে আমার খালাতো বোন, আমার থেকে 1 বছরের বড়। তার অনেক ইচ্ছে সে পুলিশে চাকরি করার, তো সব ঠিকঠাক ভাবে পুলিশে জয়েন করেছে। সে বাবা মায়ের একমাত্র সন্তান, তার বাবাও বিজনেসম্যান। এবার গল্পে আসা যাক। আমি বাসর ঘরে বসে আগের দিনগুলো ভাবতে লাগলাম। ফ্ল্যাশব্যাক, সবে মাত্র ভার্সিটিতে উঠলাম, তখন একদিন বাসায় বসে বাবা মা ও খালা খালু বসে আড্ডা দিচ্ছিল। আমি রুমে ছিলাম। বাবা বলেছিল আরেকটু বড় হলেই শিফা আর লিমনের বিয়েটা সেরে ফেলতে। এই কথা বলার মাঝেই শিফা সেখানে চলে গেল আর সব শুনে ফেলল। আরে শিফা, চলে এসেছিস, আয় আমার পাশে বসো। মা, খালাম্নি, তোমাদের মাঝে কি কথা হয়েছিল? শিফা, কেন, কিছু শুনে ফেলেছিস নাকি? মা, শিফা কিছু বলল না। বুঝে গেছি আমরা, তোর বলতে হবে। আর খালাম্নি? মা, তুমিও না? শিফা, আচ্ছা মা, তোর কোনো সমস্যা আছে নাকি এই বিষয়ে? মা। শিফা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে গেল। এদিকে থাক তাহলে, আর শিফার কোনো সমস্যা নেই খালু। লিমনের পড়ালেখা শেষ হলেই শুভ কাজটা সেরে ফেলবো। বাবা, হ্যাঁ তাই করব খালু। অন্যদিকে আমি রুমে ঘুমাচ্ছিলাম, আজ ক্লাস নেই তাই, কিন্তু দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। আমি উঠে গিয়ে দরজা খুললাম, তাকিয়ে দেখি শিফা দাঁড়িয়ে আছে। আরে আপু, তুমি এখানে? আমি আমার বড় ছিল বলে আপু ডাকতাম। কেন, আসতে পারি না নাকি? শিফা, না তা না, আসলে ঘুমাচ্ছিলাম তো তুমি ঘুম ভেঙে দিলে। আমি 11টা বেজে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? সত্যি করে বলতো, রাতে কোন মেয়ের সাথে টাঙ্কি মেরেছিস? শিফা, আরে আপু, কি এসব আবল তাবল বলছো? আমি আবার কোন মেয়ের সাথে টাঙ্কি মারবো? আমি সত্যি মারিসনি তো? তাহলে ভালো। আচ্ছা শোন, বিকালে রেডি থাকিস, তোকে নিয়ে একটু শপিংয়ে যাব। শিফা, না আপু, পারবো না, আমার বিকালে কাজ আছে। আসলে আমি আপুর সাথে একবার শপিংয়ে গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহ, 15টা দোকান থেকে একটা 3 পিস কিনেছিল। তোর আবার কি কাজ, খালি আড্ডা দেওয়া?
আজকে আড্ডা দিতে হবে না, মনে থাকে যেন বিকালে আমার সাথে যেতে হবে বলেই রুম থেকে চলে গেল শিফা। আমি বসে বসে রুমে ভাবতে লাগলাম, তুমি আমাকে বাসায় পেলে তো তুমি শপিংয়ে যাওয়ার আগেই আমি বের হয়ে যাব। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়ে নামলাম। আমি খালামনিকে দেখেই তার পাশে গিয়ে বসলাম। কিরে, কিছু বলবি খালামনি? বলবো তো আমি। তাহলে বল খালামনি। এটা সিক্রেট, কানে কানে বলতে হবে আমি। এবার বল, কানটা আমার কাছে এনে খালামনি। খালামনি, আমরা বন্ধুরা 7 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাব, প্লিজ পারমিশন এনে দাও। আমি। তোর এতদূর যেতে হবে না বাবা, যদি কোনো বিপদ হয় খালামনি। খালামনি প্লিজ, 7 দিন মাত্র, এরপর তো চলেই আসবো আমি। না না বাবা, হবে না, আমি পারবো না পারমিশন এনে দিতে খালামনি। তুমি পারমিশন এনে দিবে কিনা বলো। আমি। না না, আমি পারবো না খালামনি। আচ্ছা ঠিক আছে, লাগবে না, মন খারাপ করে রুমে গেলাম আমি। অনেক ইচ্ছে ছিল ভার্সিটিতে উঠে একটা ট্যুরে যাব আমরা ফ্রেন্ডরা মিলে, কিন্তু তা আর হলো না। দাঁড়ি। অন্যদিকে খালামনি আমার মন খারাপ করে উঠে আসতে দেখে খুব কষ্ট পেল, কারণ খালামনি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আপু, লিমন একটু 7 দিনের জন্য ঘুরতে যাবে, ওকে মানা করবি না? খালামনি মাকে উদ্দেশ্য করে। কেন 7 দিন? কোথায় ঘুরতে যাবে ও? মা যাবে একটু কক্সবাজার, ওর ওখানে যাওয়ার অনেক শখ। খালামনি। কি? না না, হতদূর যেতে দেওয়া যাবে না বাবা। আরে ভাইয়া, ছেলেটা ঘুরতে যাবে, যাক না, কখনো তো আর যায়নি, এবার ইচ্ছে হয়েছে হয়তো। খালু, তোরা ওকে সাপোর্ট করছিস বাবা? আরে ভাইয়া, ও ভালো একটা ছেলে, আর ভালো ছেলেদের পক্ষে সবাই থাকে খালামনি। না খালু, ওকে কোথাও যেতে দিবেন না, হো গেলে ওর সাথে আমিও যাব। শিফা, আরে ওরা বন্ধুরা মিলে যাবে, তুই সেখানে যাবি কি করে খালামনি? মা তাহলে ওর যেতে হবে না। শিফা, আরে মা, এবার ও ঘুরে আসুক বন্ধুদের সাথে, এরপর কোনো একসময় তুমি আরও একসাথে যাবে বাবা। শিফা আবার আব্বুর কথা ফেলতে পারে না। আচ্ছা, মন খারাপ করে। শিফা, মন খারাপ করিস না মা, সামনে একসাথে আমরা একটা ট্যুর করব বাবা। আচ্ছা খালু, আমি একটু লিমনের রুম থেকে আসতেছি। শিফা, আচ্ছা যাও মা। বাবা। শিফা উঠে আমার রুমে আসলো, এসে দেখে আমি মন খারাপ করে বসে আছি। তুই কক্সবাজার কেন যাবি? শিফা, এই তো আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিন্তু বাসা থেকে মনে হয় যেতে দিবে না। আমি। আরে মন খারাপ কেন করিস, তোকে তো যেতে দিবে, মা পারমিশন এনে দিয়েছে। শিফা, কি হহ, সত্যিই বলেই লাফিয়ে উঠলাম আমি। এত লাফানোর কিছু নেই, আগে যে শর্ত দিব তা মানতে হবে। শিফা, তোমার আবার কিসের শর্ত? আমি। অনেক শর্ত আছে, সব শুনলে যেতে পারবি, না হলে তোকে যেভাবেই হোক আটকে দিব। শিফা, আচ্ছা বলো কি শর্ত? আমি। 1 মে তোর ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড দে। শিফা, কি? আমার ফেসবুক আইডি দিয়ে তুমি কি করবে? আমি। তোর সবকিছুই আমার, তাড়াতাড়ি দে। তুই রাগি চোখে। শিফা, না দিব না। আমি। কি বললি তুই? বলেই আমার কলার ধরল। শিফা, আমার ভয় অবস্থা শেষ ওর রাগ দেখে। আচ্ছা নাও, আমার ফেসবুকে তেমন কিছু নেই। আমি। তারপর আমার ফেসবুক আইডি দিয়ে দিলাম। গুড বয়, আর তোর বইয়ে আমার ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে। শিফা, আমার লাগবে না, আমি তোমার আইডি দিয়ে কি করব? আমি। আচ্ছা শোনো, ওখানে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না। আর যাবি কোন সময়? শিফা, কালকে বিকালে যাব আমি। ওখান থেকে আয়, আমি তারপর তোকে দেখব, আর বিকালের কথা মনে থাকে যেন। শিফা, বলেই চলে গেল। আমিও রুম থেকে বের হলাম, দেখি খালামনি এখনো সোফায় বসে আছে, সাথে মা, বাবা আর খালু মনে বের হয়েছে। আমি সোফায় গিয়ে খালামনির কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়লাম। থাঙ্কু খালামনি। আমি। পাগল ছেলে, জানিস না তোর মন খারাপ আমার ভালো লাগে না খালামনি, এই জন্যই তোমাকে এত ভালোবাসি আমি। জানি তো খালামনি। এই জন্যই বলে তখন খালামনির সাথে এত কানে কানে কি বলিস মা? তোমাকে বললে তো তুমি কোনো ব্যবস্থাই করতে না। আমি। আমি তো তোকে যেতেই দিতাম না, শুধু তোর মন খারাপ হবে বলে কিছু বলিনি মা। ওই লিমন, আমাকে রান্না করতে হবে, তুই একটু বাবুকে রাখো, আমি গিয়ে তোর মেজো ভাবিকে সাহায্য করি। বড় ভাবি, আচ্ছা দিন। আমি। তারপর উঠে মাফিকে কোলে নিলাম, ওর বয়স তখন মাত্র 8 মাস। বাবুটাকে আমার খুবই ভালো লাগে, এখনই আমার কোলে বসে শুধু হাসে, ওর হাসিটা আমার খুবই ভালো লাগে। বিকেল বেলা আমি চুপি চুপি আপু দেখার আগেই বন্ধুদের ফোন নিয়ে আড্ডা খানায় চলে গেলাম। সেখানে মনের আনন্দে আড্ডা দিচ্ছিলাম, সবাই একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম মনের আনন্দে। কিন্তু হঠাৎ দেখি সবাই একসাথে সিগারেট অর্ধেকও শেষ না হওয়ার আগেই ফেলে দিল। একি তোরা সিগারেট ফেলে দিলি কেন? আমি। তখনই কেউ আমার পিছনে হাত দিল।
আমি তার দিকে ফিরলাম, সাথে সাথেই ঠাসঠাস করে একটা পড়ল। তারপর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সিনিয়র আন্ডারস্কোর খালাতো আন্ডারস্কোর বোন আন্ডারস্কোর যখন আন্ডারস্কোর পুলিশ আন্ডারস্কোর অফিসার। আতিক আহসান লিমন। পর্ব 01 বিদ্রোহ। এই গল্পটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এটার অনেকখানি গল্পই আপনাদের পড়া আছে, তবুও রিপোস্ট করতে হচ্ছে আইডির রিচ বাড়ানোর জন্য। সিনিয়র আন্ডারস্কোর খালাতো আন্ডারস্কোর বোন আন্ডারস্কোর যখন আন্ডারস্কোর পুলিশ আন্ডারস্কোর অফিসার। আর লাইমেন দ্য কুয়ার। পর্ব 02 সবাই একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম মনের আনন্দে, কিন্তু হঠাৎ দেখি সবাই একসাথে সিগারেট অর্ধেকও শেষ না হওয়ার আগেই ফেলে দিল। এ কি তোরা সিগারেট ফেলে দিলি কেন? আমি তখনই কেউ আমার পিছনে হাত দিল। আমি কে আমার পিছনে হাত দিল তা পিছনে ফিরে দেখতেই অবাক, কারণ শিফা আপু রক্তবর্ণ চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপু তুমি? আমি ঠাস করে গালের উপর একটা বসিয়ে দিল। তোকে আমার সাথে বের হতে বলেছিলাম আর তুই কিনা পালিয়ে পালিয়ে আড্ডা দিয়ে সিগারেট খাচ্ছিস শিফা। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি আপু এটা বাসায় বলে তাহলে অবস্থা শেষ আমার। কিরে কথা বলছিস না কেন শিফা? আমি নিশ্চুপ। ওকে চল আমার সাথে বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠালো। আমিও ভয়ে ভয়ে তার কথা মতো তার সাথে উঠলাম। রিকশা করে নিয়ে একটা পার্কে গিয়ে থামালো। আপু আমাকে এখানে আনলে কেন? আমি চুপচাপ একটা রিকশা থেকে আমার পিছু পিছু আয় বলেই হাঁটতে লাগলো শিফা। আমিও পিছু পিছু গেলাম। আপু গিয়ে একটা বেঞ্চে বসলো, আমি তার কাছে দাঁড়িয়ে রইলাম। এখানে বসো শিফা। আমি বসে পড়লাম। তুই সিগারেট খাস কেন শিফা? আসলে আপু আমি বেশি খাই না। আমি খাস না বেশি বুঝলাম, কিন্তু তুই ওটা খাবি কেন শিফা? আপু আমার মাঝে মাঝে ওটা দিয়ে একাকিত্ব কাটানো লাগে। আমি আপু উঠেই ঠাস করে আরেকটা থাপ্পড় মারল। আমি থাপ্পড় খেয়ে ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম। কি এমন ওটা যে এইটা দিয়ে একাকিত্ব কাটাতে হবে? তুই কি তোর সাথে আমাকেও শেষ করে দিতে চাস শিফা? আপু আমি আবার তোমাকে শেষ করব কিভাবে? আমি এটা শুনে অন্য গালে আরও একটা লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম। এবার একটু বেশি জোরেই পড়েছে। আপুও নিজে অনুতপ্ত, এত জোরে সে মারতে চায়নি। দেখ লিমন, আজকে আমার কি হয়েছে নিজেও জানি না, তবে কি তুই কিছুই বুঝিস না শিফা? কি বুঝবো আমি? কিছুই তো বুঝতেছি না। আমি তোকে আবার মারতে ইচ্ছে করতেছে শিফা। মারবা তুমি, মারো আরো মারো। আমি ওকে গাল থেকে হাত নামা শিফা। এই মাইয়া দেখি আমারে আবার মারবে। মারলে মারুক, তবুও যেন সিগারেটের কথা বাসায় না জানতে পারে। আমি মনে মনে হাতটা নামলাম। আপু আমাকে মারার জন্য হাত উঠাতেই আমি চোখ বন্ধ করে নেই। তখনই দুই গালে 2 বার ঠোঁটের স্পর্শ পেলাম। আমি তো অবাকের চরম শিখরে। এটা কি হলো আমার সাথে? আপু দিকে তাকাতেই দেখি লজ্জায় অন্য পাশে ফিরে রইল। এটা কি হলো আপু? আমি কিছু না। বেশি কথা না বলে আমি পিছনে পিছনে আয় বলেই হাঁটতে লাগলো শিফা। আমিও আপুর পিছনে পিছনে গেলাম। গিয়ে রিকশায় উঠলো। আমার জন্য জায়গা রেখে আমিও রিকশায় উঠে পড়লাম। রিকশায় উঠে আপু আমার দিকে শুধু আরে আরে তাকিয়েছে, কিন্তু সরাসরি তাকায়নি লজ্জায়। আর আমিও কিছু করতে পারছি না। যাই হোক, রিকশা এসে শপিং মলের সামনে থামলো। আপু নেমে ভাড়া দিল। তারপর শপিং মলের ভিতরে যেতে লাগলো। আমিও গেলাম পিছু পিছু। সে একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। আমিও নিরীহ ছেলের মতো তার পিছু যেতে লাগলাম। দেখতো আমার জন্য একটা শাড়ি ও 3 পিস পছন্দ করে দে শিফা। আমি কি করে করব? আমার পছন্দ ভালো না। আমি তোকে এত কথা জিজ্ঞেস করেছি, তুই পছন্দ কর শিফা। আমি তাকিয়ে দেখি একটা আকাশি রঙের শাড়ি আছে যেটাতে আপুকে খুব মানাবে। আপু ওই আকাশি রঙের শাড়িটা নাও, ওটা পরলে তোমার উপর সবাই ক্রাশ খাবে। আমি যার খাওয়ার সেই খায় না, আর অন্য একজন নিয়ে আছে ও মনে মনে শিফা। আচ্ছা ওই শাড়িটা প্যাক করুন শিফা। আপু আমি 3 পিস পছন্দ করতে পারবো না, তবে ওই কালো রঙের এইটা নিতে পারো। আমি ওকে ওটাও প্যাক করুন শিফা। আপু তোমার পছন্দ মতো কিছু তো নিলা না? আমি এটা তোর বউয়ের জন্য কিনেছি, তোর পছন্দ তার পছন্দ হবেই শিফা। আমার আবার বউ আসলো কোথা থেকে? আমি তারপরে বুঝবি, এখন চুপ থাক শিফা। ওকে। আমি তারপর আপু ওইগুলো নিয়ে আমার হাতে দিয়ে একটা ঘড়ির দোকানে ঢুকলো। আপু একটা ব্ল্যাক মোবাইল ওয়াচ এনে আমার হাতে পরিয়ে দিল। আপু আমাকে ঘড়ি পরিয়ে দিলে কেন? আমি এটা তোকে তোর আপু না তোর বউ গিফট করেছে শিফা। এই মেয়ের মাথা কি তার ছিঁড়া নাকি? কি আবল তাবল কথা বলছে।
আপু কি বলছো তুমি? আমার বউ গিফট করলো কি করে এই ঘড়ি? আমি আরেকটা প্রশ্ন করলে তোর সিগারেট খাওয়ার কথা বাসায় বলে দিব। শিফা: না না আপু, আমি আর কিছু বলবো আমি। আচ্ছা চল কোনো রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে নি। শিফা: আপু থাক, তোমার টাকা খরচ হবে, আমি আমার টাকার চিন্তা তোর করতে হবে না, তুই চল। শিফা: এরকম রাক্ষসীর মতো কথা বলো কেন? একটু ঠিকভাবেও তো কথা বলতে পারো। আমি বলে নিজেই নিজের মুখে হাত দিলাম। কি বললি তুই? আজকে তোর খবর আছে। শিফা: এই রে, এখন আমার কি হবে? মনে মনে: তুই শুধু আজকে বাসায় চল, তারপর তোকে দেখব। শিফা: আমি তো ভয়ে শেষ। আপু এবারের মতো আমাকে ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। অসহায়ের মতো মুখ করে আমি। আপু আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর: আচ্ছা যা, কিছু করব না, এবার রেস্তোরাঁয় চল। শিফা: যাক বাবা, বাঁচলাম। আচ্ছা চলো। আমি তারপর আমরা রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় গেলাম। পরের দিন আমরা ট্যুরে গেলাম। আপুর খুব মন খারাপ ছিল, কিন্তু আমি গেলাম, এটা আমার ইচ্ছে। সেখানে 7 দিন খুব আনন্দ করলাম। আপু আমাকে ফোন দিলেও ধরিনি, কারণ তাহলে কিনা আমাকে বাসায় যাওয়ার জন্য হুমকি দেয়। আনন্দ করে বাসায় ফিরলাম, কিন্তু ফিরতেই দেখি আপু দরজা খুলল, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমি ভয় পেলাম। বাসায় সবার সাথে কথা বললাম। কলিজার টুকরো ভাইপোকে কোলে নিয়ে আদর করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তখনই আপু আমার রুমে আসলো হাতে একটা লাঠি নিয়ে। আমি একবার ভয়ে ঢোক গিললাম। এ কি আপু, তোমার হাতে লাঠি কেন? আমি: কেন, এটা দেখে ভয় পেয়েছিস নাকি? শিফা: না আপু, আমি কেন ভয় পাবো? আমি কিছু করেছি নাকি? আমি তখনই আপু বাড়ি দিল পিঠে। তুই আমার ফোন ধরিসনি কেন বলে শুধু লাঠি দিয়ে মারতে লাগলে। শিফা: আমি কিছু করতে না পেরে আপুর হাত ধরে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন আপু একদম নড়তে না পারে। আমি জড়িয়ে ধরতেই আপু একদম শান্ত হয়ে গেল। তারপর চলবে বিদ্রোহ গল্প, প্রতিদিন 2টায় পোস্ট করা হবে। সবাইকে পাশে পাবো ইনশাআল্লাহ। সিনিয়র খালাতো বোন যখন পুলিশ অফিসার। আর লাইমেন দ্য কুয়ার। পর্ব 03। তখনই আপু বাড়ি দিল পিঠে। তুই আমার ফোন ধরিসনি কেন বলে শুধু লাঠি দিয়ে মারতে লাগলে। শিফা: আমি কিছু করতে না পেরে আপুর হাত ধরে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন আপু একদম নড়তে না পারে। আমি জড়িয়ে ধরতেই আপু একদম শান্ত হয়ে গেল। আপু যেন এটাই চেয়েছিল। আমিও মার খাওয়া থেকে বাঁচার জন্য জড়িয়েই ধরে থাকলাম। হঠাৎ ঘোর কাটল আমার। আমি মার খাওয়া থেকে বাঁচার জন্য এ কি করলাম? আমি আপুকে ছেড়ে দিলাম, এতে আপুরও ঘোর কাটল। আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। আমিও খুব বাঁচলাম। ভালোই হয়েছে, এখন আপু আমার মারতে পারবে না, সামনে আসতে লজ্জা পাবে। তারপর আমি মনের আনন্দে ফোন নিয়ে দুপুর পার করলাম। দুপুরে খাবার টেবিলে গেলাম, আপুও বসেছে খেতে। লিমন: পরের বার ঘুরতে গেলে শিফাকে নিয়ে যাবি। বড় ভাবি: ইস, আমার সিঙ্গেল ঘুরতেই ভালো লাগে অনেক।